আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাস লেখা হয়েছে এবং সেই লেখাটা কেন যেন দেখে মনে হয় প্রায়োজিত ভাবে লেখা হয়েছে এবং সেই জন্য ইতিহাস যদি পরিবর্তিত ভাবে সঠিকভাবে লেখা না হয় তাহলে ভারতবাসী নিজেকে চিনতে পারবে না এবং এতদিন চিনতে পারেনি। ভারতবাসী নিজের ইতিহাসকে ভুলভাবে পড়েছে। আমরা দেখেছি আমাদের বামপন্থী ঐতিহাসিকরা তাদের একাধিপত্য, তাদের মনোপলি, সেই মনোপলির মধ্য দিয়ে তারা ভারতবর্ষের ইতিহাসকে বারবার বিকৃত করেছে। উদাহরণস্বরূপ আমরা ছোটবেলায় সবাই পড়েছি, আমরা ছোট্ট উদাহরণ দিয়ে 2 মিনিটের মধ্যে প্রমাণ করে দিতে পারি। আমরা ছোটবেলায় সবাই পড়েছি অশোক কলিঙ্গর যুদ্ধ করতে গেলেন। অশোক তখন হিন্দু ছিলেন, কলিঙ্গর যুদ্ধ করলেন, করে তার রক্তপাত দেখে মন এত খারাপ হয়ে গেল যে সঙ্গে সঙ্গে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আমরা সবাই ইতিহাসে মোটামুটি এই ভাষায় পড়েছি, কিন্তু ইতিহাস কি বলছে? সত্যিকারের ইতিহাস, সত্যিকারের ইতিহাস বলছে এটা যে পড়ানো হয়েছে, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। কলিঙ্গ যুদ্ধের 4 বছর আগে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কলিঙ্গ যুদ্ধের সাথে অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের কোনো সম্পর্ক নেই। ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত ফ্যাক্ট। শুধুমাত্র একটা ন্যারেটিভ তৈরি করার জন্য বামপন্থী ঐতিহাসিকরা বারবার ভারতবর্ষের ইতিহাসকে নিয়ে ছেড়ে ফেলা হবে। আজকে অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে আমরা দেখেছি, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা বা রাম মন্দিরের অধিকারকে প্রতিষ্ঠার জন্য কোর্টে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, কিন্তু একজন মুসলিম ভদ্রলোকের ভূমিকা অনস্বীকার্য। তিনি হচ্ছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর ছিলেন কে মোহাম্মদ সাহেব। তিনি বারবার এই রাম মন্দিরের পক্ষে তথ্য প্রমাণ তুলে দিয়ে সওয়াল করেছে, তার কথা কেউ বলে না। বাংলায় বিশেষ করে আলোচিত হয় না, গোটা দেশে আলোচিত হয়। তো সেই সময় বামপন্থী ঐতিহাসিকরা বছরের পর বছর বিভ্রান্ত করেছে, তাদের আর্কিওলজিক্যাল জ্ঞান নেই, নলেজ নেই, দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট আর্কিওলজি। কিন্তু তারা বলেছে, কোর্টকে বারবার বিভ্রান্ত করেছে। যখন কোর্ট জিজ্ঞেস করেছে যে আপনাদের মধ্যে কে আছেন যিনি আর্কিওলজি বোঝেন, আর্কিওলজি বলছে কে বোঝেন না, একজন বোঝে, তা বলছে আমি প্রাচীন ভারতীয় আর্কিওলজি বুঝি না। কিন্তু তারা বছরের পর বছর লিঙ্গার করেছে, মামলাকে পিছিয়ে দিয়েছে। তাই সঠিক ইতিহাস, সঠিক আমাদের যে ইনফরমেশন যা আসা খুব জরুরি। বছরের পর বছর আমাদেরকে আর্য তত্ত্ব পড়ানো হয়েছে, যা শরীরটা আসক্ত করে আলোকপাত করলেন। আজকে শুধু আর্কিওলজিক্যাল সাইট নয় বা সরস্বতী নদীর সভ্যতার আবিষ্কার নয়, ডিএনএ টেস্টের মাধ্যমে প্রশ্নাতীত ভাবে প্রমাণিত হয়ে গেছে যে আর্য বলে সেইভাবে কেউ এসে সবাইকে তাড়িয়ে দিয়ে দক্ষিণ ভারতে পাঠিয়ে দিয়েছে, আর আমরা সবাই আর্য সভ্যতার অংশ হয়ে গেছি। এই ধরনের কোনো ঘটনা ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি। And it has been proved through the biological sciences, that is DNA fingerprinting and genetics. অর্থাৎ এটা দ্বিতীয়বার প্রশ্ন করার কিছু নেই। কিন্তু ইরফান হাবিব, রবীন্দ্রনাথ ঠাকুর এরা তারা নিজের মতো করে ন্যারেটিভ, নিজের মতো করে ইতিহাস বাংলা তথা ভারতবর্ষের মানুষকে পড়িয়ে গেছে। ব্রিটিশরা যে ইতিহাসকে চালু করে গেছিল, সেই ইতিহাসই রবীন্দ্রনাথ ঠাকুর, ইরফান হাবিব চালিয়েছে। আর্যরা এসেছিল, 6 ফুট লম্বা, নাক টিকালো, গায়ের রং ফর্সা, একমাত্র ইন্দ্রনীল বাদ দিয়ে আমাদের কারোর সাথে মিলবে না। মোটামুটি আমাদের ইন্দ্রনীল হয়তো মিলতে পারে, বাদ থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি গায়ের রং কালো, তামার মতো। আমাদের তামার মতো গায়ের রং কারো নেই। আমাদের শাস্ত্রে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ কালো, রাম কালো, দুর্বাদনের মতো তার গায়ের রং বাল্মীকি বর্ণনা করছেন। অথচ আর্যরা এলো, তারা নাকি নাক ঠিক হলো, লম্বা, বিরাট, দারুণ সুদর্শন। যদি তাই হতো তাহলে সীতা কোনো আর্যপুত্র রামকে বলতেন না। আর্য মানে হচ্ছে, আমাদের শাস্ত্র বলেছে, আমরা বিশ্বকে ক্রিন্দেন তো বিশ্ব আয়াম, আমরা গোটা বিশ্বকে আর্য করতে চাই। অর্থাৎ গোটা বিশ্ব সব লোককে তাড়িয়ে মেরে কেটে আর্য নয়, গোটা বিশ্বকে আমরা জেন্টেলম্যান করতে চাই, সংস্কৃত করতে চাই। অর্থাৎ যাদের পরিভাষিত করতে চাই, যাদের আগামী দিনে আমরা যাকে এখন ইংরেজিতে জেন্টেলম্যান বলেছি সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে ভারতবর্ষের চিন্তাধারা। ভারতবর্ষ বছরের পর বছর বিভিন্ন রাষ্ট্র শাসন করেছে, বাট উইদাউট সেন্ডিং এ সিঙ্গেল সোলজার। আমরা কোনো সেনাবাহিনী পাঠিয়ে, আমাদের ধর্মের বই পাঠিয়ে আমরা কোনো কাউকে শাসন করিনি, জোর করে চাপিয়ে দিই। আমরা বলেছি সমস্ত বিশ্ব আমাদের আত্মীয়, বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব আমাদের আত্মীয়, গোটা বিশ্বকে আমরা আর্য করতে চাই, আমরা পরিশোধিত করতে চাই, সংস্কৃতি আনতে চাই, যে সংস্কৃতি ভারতের সংস্কৃতি, যা মানবতার সংস্কৃতি। আজকে তাই মনে হয় এই জনবাদটা অনেক বেশি প্রাসঙ্গিক, যেখানে আমরা দেখতে পাচ্ছি
যে পশ্চিমবঙ্গের যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নদিয়া জেলা, সেই নদিয়া জেলাতেও আমরা দেখতে পাচ্ছি যে একটি স্কুলে, প্রাইমারি স্কুলে, সেখানে সরস্বতী পুজোর মতো গুরুত্বপূর্ণ পুজো করতে দেওয়া হচ্ছে না। সরস্বতী পুজো বাঙালি সংস্কৃতির অঙ্গ। এখানে 34 বছর বামফ্রন্ট থেকেছে ক্ষমতায়। বামপন্থা তার থেকেও বেশি মানুষের মানসিক বিকাশকে প্রভাবিত করেছে তাদের সাহিত্য দিয়ে, তাদের পলিটিক্যাল জার্নি দিয়ে। তো তবুও সেই সময় তারা এসএফআই পরিচালিত ছাত্র সংসদকেও সরস্বতী পুজো বন্ধ করতে বলতে পারেনি। এটাই হচ্ছে ভারতীয়ত্ব, এটাই হচ্ছে হিন্দুত্ব। সেই সময় দাপটে শ্রমিক সংগঠন ইউটিইউসি 1 মে পালন করেছে মে দিবস হিসেবে, কিন্তু আনন্দ করতে পারেনি। আনন্দ করেছে বিশ্বকর্মা পুজোতে, মন খুলে নেচেছে হিন্দি গান চালিয়ে। কারণ সেটা ভারতবর্ষের প্রকৃত শ্রমিক দিবস। এটাই ভারতীয়ত্ব, এটাকে আমরা হিন্দুত্ব বলি অনেক। তাই আজকে এই সময় আমরা এই বিষয়গুলো মানুষের কাছে আরো যত বেশি করে পৌঁছে দিতে পারবো, তত বাঙালি তার শিকড়কে খুঁজে পাবে। বাঙালি যতদিন জাতীয়তাবাদী ছিল, বাঙালি যতদিন জাতীয়তাবাদের উদ্ঘোষ করেছে, বাঙালি যতদিন সুরেন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো স্বদেশ প্রেমিক তৈরি করতে পেরেছে, বাঙালির বাংলার উন্নয়ন দেখুন চচ্চর করে বেড়েছে, উপরের দিকে উঠেছে। যেদিন থেকে বাঙালি জাতীয়তাবাদকে ছেড়ে দিয়েছে, বাংলা তথা বাঙালির অধঃপতন শুরু হয়েছে। এক সময় 26% জিডিপিতে আমাদের অবদান ছিল, আজকে কমতে কমতে আমরা দেশের পেছনের দিকে এসে সারিতে পৌঁছে গেছে। এখন একই চাকরি কেউ যদি রাজ্য সরকারের করে আর কেন্দ্র সরকারের করে, বেতনের ভাড়া প্রায় 30 থেকে 50,000 পর্যন্ত বেতনের ভাড়া হয়ে যাচ্ছে। কারণ এই অর্থনীতিটা আমরা পিছিয়ে ফেলেছি। আজকে তার সাথে আমাদের জন্য একটু দুঃখের দিন, কারণ গতকাল রাতে আমরা দেখেছি মৌনী অমাবস্যা স্নান করতে গিয়ে বেশ কিছু মানুষ তারা নিহত হয়েছেন, পরলোক গমন করেছেন, কিছু আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাই, যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত সুস্থতার শুভেচ্ছা জানাই। কিন্তু যেটা শ্রমিকরা বললেন যে কেউ ঘাবড়াবেন না, কোনো গুজবে কান দেবেন না, যথারীতি কুম্ভ চলছে। আমিও নিজে 8 তারিখ সপরিবারে কুম্ভে যাচ্ছি স্নান করার জন্য, আপনারাও যাবেন। 144 বছর পর এই বিশেষ ক্ষণ এসেছে। মানুষ লাখে লাখে কোটিতে কোটিতে মানুষ সেখানে যাচ্ছেন পবিত্র সলিলা গঙ্গা এবং সঙ্গমে তারা স্নান করছেন। এমনকি ভারতকে যারা ভালোবাসেন, অন্য ধর্মের মানুষ হিসেবে পরিচিত যারা, তারা পর্যন্ত গিয়ে অবগাহন করছেন সেই গঙ্গায় এবং শান্তি পাচ্ছেন। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক তারা আসছেন। অতএব গুজব না ছড়িয়ে এই সংস্কৃতিকে, ভারতবর্ষের চিরন্তন শাশ্বত সংস্কৃতিকে আসলে আমরা সকলে উদযাপন করি। এবং তার সাথে সাথে এই বইগুলো পড়লে আমার মনে হয়, আমি একদিকে বলছিলাম যে একদিকে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য খুব বেশি প্রাসঙ্গিক জনবার্তা। তার সাথে সাথে বিগত কয়েকদিন ধরে যেভাবে আমাদের আরজি করের ডাক্তার, তার পরিবার, তার মা বাবার প্রতি বেশ কিছু রাজনৈতিক নেতৃত্বের যে কুরুচিকর আক্রমণ, আমার মনে হয় তাদেরকে বই পড়ানো উচিত। বই পড়লে পরে কুরুচি থেকে তারা সুরুচির দিকে যাবে। তাদের বই পড়াটা খুব জরুরি। তারা হয়তো বই মেলায় আসেন, কিন্তু বই পড়াটা মনে হয় অনেকদিন থেকে ছেড়ে দিয়েছেন, যেদিন থেকে সন্ধ্যেবেলায় রঙিন জল নিয়ে বসার অভ্যেসটা হয়ে গেছে। সেটা বইটা পড়ুন, রঙিন জলটাকে দূরে সরিয়ে রাখুন, বই পড়ুন। বইয়ের নেশা রঙিন জলের নেশার থেকে অনেক বেশি শক্তিশালী নেশা। সেই নেশায় নিজেদেরকে আক্রান্ত করুন, কাজে দেবে। এবং সেই জন্য আমি ঠিক করেছি আগামীকাল দুপুর 12টার সময় ওই পরিবারের সাথে গিয়ে আমি দেখা করব এবং তাদেরকে বলবো, এই কয়েকটি রাজনৈতিক নেতা আপনাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, আপনি ভয় পাবেন না। গোটা বাংলার মায়েরা, গোটা বাংলার বোনেরা, গোটা বাংলার মানুষ আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে লড়াই করবো এবং জাস্টিস যতক্ষণ না পাওয়া যায় আমরা সেই লড়াই চালিয়ে যাবো।